আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রথমে আমি আমার পরিচয় দিয়ে শুরু করছি। আমি হচ্ছে মোহাম্মদ রাহাতুল ইসলাম। আজকে আমি পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, সরকার রাজনীতি বিভাগ। তো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে সাজেশনমূলক ক্লাসটা। এখানে আজকের আমাদের যেহেতু সময় খুবই স্বল্প, এই স্বল্প সময়ের মধ্যে আমাদের ক্লাসটা হবে যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন। যেহেতু স্বল্প সময়, সেহেতু এই স্বল্প সময়ের মধ্যে কিভাবে আমরা কম সময়ে আমাদের সবগুলো টপিক কভার করতে পারি, সেই কভার করার জন্যই হচ্ছে আজকে আমাদের ক্লাস। তো কে কোথা থেকে দেখছেন ক্লাসটি কমেন্ট করে জানান এবং শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন। কে কোথা থেকে ক্লাসটি দেখছেন একটু কমেন্ট করে জানান। একটু ঝটপট কমেন্ট করে জানান কে কোথা থেকে ক্লাসটি দেখছেন। এবং ক্লাসটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। ক্লাসটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। রিশা আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কে কোথা থেকে ক্লাসটি দেখছেন একটু ঝটপট কমেন্ট করে জানান। যেহেতু সময় কম, আমরা বেশি সময় নিব না, আমাদের ক্লাসটা যত দ্রুত সম্ভব শেষ করার চেষ্টা করব। তো ঝটপট কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন। ইয়থমি চান বলছেন যে হচ্ছে ঢাকা থেকে দেখছে। তো আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষা হচ্ছে 21 তারিখে। তো আমাদের এইখানে আজকের যে ক্লাসটা হবে টোটালি সাজেশনের উপর ভিত্তি করে। ঝটপট কমেন্ট করে জানেন এবং শেয়ার করে দেন। নাফিস ভাই, ক্লাস ক্যান্সেল হয়েছে কিনা একটু দেখেন তো। তাহলে একটু ইয়েতে ঢুকে যান। প্রথম পেজে যান। দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত, টেকনোলজিক্যাল একটু প্রবলেমের জন্য আমাদের একটু সমস্যা হয়েছে, দুঃখিত। তো কে কোথা থেকে দেখছেন একটু ঝটপট করে জানান। মোহাম্মদ তরিকুল ইসলাম বলছেন ঢাকা সাভার থেকে। শাহেলা আফরিন চৈতি বলছেন হচ্ছে সাভার থেকে। ক্লাস কি বিজনেস স্টাডির জন্য, গ্রুপের জন্য? ক্লাস মূলত হচ্ছে আপনার এখানে মানবিক গ্রুপের জন্য। মনিকা আক্তার দেখতেছে হচ্ছে উত্তরা ঢাকা থেকে। ক্লাসটা মূলত মানবিকের জন্য। তো আমাদের টোটালি পরীক্ষা আমরা আগে জেনে নিই যে পরীক্ষা কত মার্কের হবে। ক্লাসটা আমরা কোনো কিছু শুরুর আগে আমাদের আগে সিলেবাসটা জানতে হবে যে পরীক্ষা কোন কোন টপিকের জন্য কত মার্ক এবং কোন টপিক থেকে হচ্ছে আমরা প্রশ্নগুলো আসবে এবং কোন টপিক থেকে কত মার্ক আমরা কভার করতে পারবো। যেহেতু আমাদের সময় খুবই স্বল্প, এই স্বল্প সময়ের মধ্যে আমরা কোন টপিক থেকে পড়ে কত মার্ক কভার করতে পারবো। আজকে আমার ক্লাসটা এমনইভাবে সাজানো যে যতটুকু আয়োজন প্রয়োজন ততটুকু আয়োজন। তো আমাদের বাংলাতে থাকবে টোটালি আমাদের টোটাল পরীক্ষা হবে হচ্ছে 100 মার্কের। বাংলাতে তার মধ্যে থাকবে হচ্ছে আপনার 25, ইংরেজিতে থাকবে হচ্ছে 25, আর জিকেতে থাকবে হচ্ছে 50। টোটাল হচ্ছে 100 মার্ক।
100 মার্কের হচ্ছে পরীক্ষা থাকবে। এবার এই 100 মার্কের মধ্য থেকে আমাদের বাংলাতে যে 25 থাকবে প্রশ্ন প্যাটার্ন, আজকে আমি ক্লাসটা নিব যে হচ্ছে প্রশ্নের প্যাটার্ন কীভাবে টিচাররা সাজাইতে পারেন এবং ওই প্যাটার্ন অনুযায়ী যে গদ্য পদ্য বা যে টপিকগুলো ইম্পর্ট্যান্ট সেই ইম্পর্ট্যান্ট টপিকগুলো আমি আজকে শুধু হাইলাইট করব, আদার্স কোনো টপিক হাইলাইট করব না, কারণ সময় যেহেতু খুবই স্বল্প। এই স্বল্প সময়ে শুধু ইম্পর্ট্যান্ট টপিকগুলো একটা ফাইনাল সাজেশন আকারে ক্লাসটা সাজানো হয়েছে। এই সাজেশনটা আপনারা ফলো করলে আশা করি হুবহু অনেকগুলো জিনিস কমন পাবেন। তো বাংলার যে 25 মার্ক, এই 25 মার্কে বাংলাকে 3 ভাগে ভাগ করা হবে। বাংলার যে 25 মার্ক, এই 25 মার্কে টিচাররা 3টা প্যাটার্নে ভাগ করে প্রশ্ন সাজাবেন। 3টা প্যাটার্নে কীভাবে ভাগ করতে পারেন সেটা হচ্ছে 25-এর মধ্যে আপনার বাংলা সাহিত্য পাঠ থেকে প্রশ্ন থাকবে, সাহিত্য পাঠ থেকে আমাদের প্রশ্ন বেশি থাকবে। সাহিত্য পাঠ থেকে হচ্ছে আপনার 13 থেকে 14, সাহিত্য পাঠ থেকে হচ্ছে আপনার 13 থেকে 14 মার্ক থাকতে পারে। তারপর হচ্ছে আপনার গ্রামার অংশ বা ব্যাকরণ অংশ থেকে হচ্ছে আপনার ব্যাকরণ অংশ থেকে কত থাকতে পারে, ব্যাকরণ অংশ থেকে 7 থেকে 8। আর হচ্ছে যে বাকি মার্কটা সেটা হচ্ছে বিচরণ অংশ থেকে থাকবে। বিচরণ অংশ থেকে কত থাকবে, 5 থেকে 6। এই 3টা ভাগে ভাগ করে বাংলার প্রশ্ন প্যাটার্নটা সাজাবে। তাহলে বাংলার প্রশ্ন প্যাটার্নটা কীভাবে সাজাবে, 3টা ভাগে ভাগ করে। তা আমাদের এইখানে দেখেন যে 13 থেকে 14টা মার্ক হচ্ছে সাহিত্য পাঠ থেকে। এই সাহিত্য পাঠ থেকে যে 13 থেকে 14টা মার্ক সাজানো হবে, এর মধ্যে আবার 3 ভাগে ভাগ করা হয়। কিভাবে ভাগ করা হয়, এখানে গদ্য থেকে প্রশ্ন থাকবে, পদ্য থেকে প্রশ্ন থাকবে, আর হচ্ছে সহপাঠের নাটক আর উপন্যাস, এইখান থেকে প্রশ্ন থাকবে। কিভাবে প্রশ্ন থাকবে, কয়টা করে ভাই, কিভাবে 13 থেকে 14 মার্ক বন্টন হবে, সেই বন্টনটা হতে পারে গদ্য থেকে হচ্ছে আমি যতটা রিসার্চ করছি, প্রশ্নগুলো অ্যানালাইসিস করছি, সব রিসার্চ করে গদ্য থেকে আমরা আশা করতেছি এই 13 থেকে 14 মার্কের মধ্যে 5 থেকে 6টা মার্ক আসবে গদ্য থেকে। পদ্য থেকে আসবে হচ্ছে 5 থেকে 6 মার্ক, আর হচ্ছে 3 থেকে 4 মার্ক হচ্ছে আপনার সহপাঠ থেকে আসবে। 3 থেকে 4 যদি আসে, বেশি এবার আশা করতেছি যে আমরা সিরাজউদ্দৌলা যে নাটক থেকে হচ্ছে আপনার 1 থেকে 2 মার্ক, এখান থেকে 2 আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে আমরা কি বুঝতে পারছি যে আমাদের যে পার্টগুলা, এই পার্টগুলা ভাগ করে কোন জায়গা থেকে কেমন মার্ক, কোন টপিক মার্ক আসবে, এই মার্ক অনুযায়ী আমরা আমাদের গদ্য পদ্য এটা ফাইনাল সাজেশন আকারে সাজিয়েছি। একটু ঝটপট কমেন্ট করে জানাই যে সবাই কি ক্লিয়ার কিনা, যতটুকু বুঝিয়েছি সবাই কি ক্লিয়ার কিনা, একটু ঝটপট কমেন্ট করে জানাই। একটু ঝটপট কমেন্ট করে জানাই ক্লিয়ার কিনা। তো আমাদের যে গদ্য অংশ, আমরা যে 25 মার্ককে ভাগ করছিলাম 3 ভাগে, তার মধ্যে একটা ভাগ ছিল হচ্ছে গদ্য অংশের পার্ট। গদ্য অংশে আমরা বলছিলাম 5 থেকে 6টা প্রশ্ন হুবহু কমন পাবে। কোন টপিকগুলো থেকে কমন পাবে, এখন হচ্ছে সেই বিষয়টা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে হচ্ছে প্রথমেই আছে 52 দিনগুলি, গৃহ, নেকলেস, বিলাসী, আমার পথ, অপরিচিতা, রেইনকোট, মহাজাগতিক কিউরেটর। আমরা এখানে এই গদ্য অংশে যে 5 থেকে 6 মার্ক, এই 5 থেকে 6 মার্কের জন্য 7টা টপিক সাজিয়েছি। 7টা টপিক থেকে আশা করতেছি 5 থেকে 6 মার্ক আমরা হুবহু হচ্ছে কমন পাবো। তার মধ্যে এর মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে আমার পথ, কাজী নজরুল ইসলামের, হুবহু একটা আসবে এখান থেকে। তারপর হচ্ছে 52 দিনগুলি, এটা থেকে আসার পসিবিলিটি আছে একটা। রেইনকোট থেকে একটা হুবহু আসবে। এই 3টা থেকে আপনি মনে করতে পারেন 3টা টপিক থেকে আপনার 3টা প্রশ্ন হুবহু আসবে। এইটা হচ্ছে আপনি স্টার যদি দিই 3 স্টার, 3টা হচ্ছে 3 স্টার। অপরিচিতা, 52 দিনগুলি, তারপর হচ্ছে আপনার রোকেয়া সাখাওয়াত হোসেনের গৃহ 2 স্টার, বিলাসী 2 স্টার, বাকিগুলো 1 স্টার করে, বাকিগুলো সব 1 স্টার করে। ভাই আউট অফ সিলেবাস থেকে আসবে কি না, আউট অফ সিলেবাস থেকে যদি আসে 1 থেকে 2টা প্রশ্ন আসতে পারে, অতটা বেশি প্রশ্ন দেওয়ার সম্ভাবনা খুবই কম আউট অফ সিলেবাস থেকে।
খুবই কম। তো আমরা দেখতেছি যে আমাদের যে এতগুলো টপিক থাকতে আমি কেন এইগুলো টপিককে সাজিয়েছি, আমাদের দীর্ঘদিনের পড়ানোর অভিজ্ঞতা এবং অনেকগুলো প্রশ্ন অ্যানালাইসিস এবং বিশ্লেষণ করে করে রিসার্চ করে করে আমি আপনাদের জন্য খুবই স্বল্প সময়ে আমাদের ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজনের জন্য আজকের ক্লাসটি সাজানো হয়েছে। যতটুকু বুঝাইছি এতটুকু কি ক্লিয়ার কিনা বুঝতে পারছেন? পরবর্তী আমাদের যে পার্ট সেটা হচ্ছে কবিতা অংশ। পরবর্তী পার্ট হচ্ছে কবিতা অংশ। কবিতা অংশ থেকে কতটুকু প্রশ্ন আসতে পারে? কবিতা অংশ থেকে কতটা প্রশ্ন আসতে পারে? আমরা কবিতা অংশকে ভাগ করে দিয়েছিলাম যে কবিতা অংশে আমাদের যে 25 মার্ক সেটাকে ডিস্ট্রিবিউশন করে কবিতা অংশে আমাদের ছিল হচ্ছে ভাগ করে আমরা বের করেছিলাম 5 থেকে 6 মার্কের মতো। কত মার্ক? 5 থেকে 6 মার্ক। কত মার্ক? 5 থেকে 6 মার্কের মতো কবিতা অংশ থেকে আসবে। তার মধ্যে মোস্ট কয়েকটা ইম্পর্টেন্ট কবিতা আমি বের করছি। সেটা হচ্ছে বিদ্রোহী, কাজী নজরুল ইসলামের বিদ্রোহী মাস্ট বি একটা আসবে এখান থেকে। বিদ্রোহী, বিভীষণের প্রতি মেঘনাদ, মাইকেল মধুসূদন দত্তের। এবার প্রশ্ন কিভাবে টিচাররা টেকনিক ফলো করে অ্যানালাইসিস করে যে মাইকেল মধুসূদন দত্তের যে বিভীষণের প্রতি মেঘনাদ, এখানে আমি এটা দ্বারা শুধু এই টপিকগুলো দিয়ে শুধু হচ্ছে আপনার ওই কবিতাকেই বোঝাচ্ছি না, ওই কবিতার যে কবি মাইকেল মধুসূদন দত্ত, এই মাইকেল ধরেন যে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার লেখক হচ্ছে কবি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। এই মাইকেল মধুসূদন দত্তের তার বিখ্যাত যে কৃতি মেঘনাদবাদ কাব্য বা তাদের যে ছন্দগুলা, কাব্যের যে ছন্দগুলা, এইগুলো ইম্পর্ট্যান্ট। প্রশ্ন টেকনিক কিভাবে যদি প্রশ্ন ক্রিটিক্যাল করতে চায় টিচাররা, তাহলে এই কবিতা থেকে টান দিয়ে নিয়ে কবির যে সাহিত্যকর্ম সেই জায়গা থেকেও প্রশ্ন ইনক্লুড করতে পারে। তো তার পরবর্তীতে আমরা এখানে 3 স্টার দিতে পারি: বিদ্রোহী, বিভীষণের প্রতি মেঘনাদ, তারপরে হচ্ছে সোনার তরী। যদি অপরিচিতা থেকে ওপারে প্রশ্ন দেয়, তাহলে সোনার তরী থেকে দেবে না, আর যদি সোনার তরী থেকে প্রশ্ন দেয় তাহলে অপরিচিতা থেকে দেবে না। ঠিক একইভাবে আমার পথ থেকে প্রশ্ন দিলে বিদ্রোহী থেকে দেবে না, বিদ্রোহী থেকে প্রশ্ন দিলে আমার পথ থেকে দেবে না। তো আমরা বেশি আশা করতেছি বিদ্রোহী থেকে একটা মাস্ট বি থাকবেই। তারপরে হচ্ছে 18 বছর বয়স আর ফেব্রুয়ারি 1969। যদি 18 বছর বয়স থেকে প্রশ্ন দেয় তাহলে ফেব্রুয়ারি 1969 থেকে দেওয়ার সম্ভাবনা অনেক কম, আর যদি 69 থেকে দেয় তাহলে 18 বছর বয়স থেকে। অর্থাৎ আমরা এখান থেকে একটা তো পাবোই, দুটাও পেয়ে যেতে পারি প্রশ্ন। আমি কিংবদন্তির কথা বলছি, নুরুল দিনের কথা মনে পড়ে। এখানে আমি কিংবদন্তির কথা বলছি, এটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। এটা আমরা 2 স্টার দিতে পারি, আর নুরুল দিনের কথা মনে পড়ে 1 স্টার। তাহলে আমরা কি দাঁড়াচ্ছে বিষয়টা? বিদ্রোহী হচ্ছে 3 স্টার, বিভীষণের প্রতি মেঘনাদ বধ এটা হচ্ছে 3 স্টার। আবার দিই যে বিদ্রোহী হচ্ছে 3 স্টার, বিভীষণের প্রতি মেঘনাদ এটা হচ্ছে 3 স্টার, 18 বছর বয়স 3 স্টার, ফেব্রুয়ারি 1969 এটাও 3 স্টার। শিহাব সাদমান তামিম দেখছে যে জেইউ থেকে দেখতেছে। আচ্ছা, জেইউ থেকে দেখতেছে, ধন্যবাদ। আপনি জেইউ থেকে দেখতে থাকেন ভাইয়া। আমি কিংবদন্তির কথা বলছি, এটা হচ্ছে আপনার 2 স্টার। আমি কিংবদন্তির কথা বলছি 2 স্টার। আপনারা বিষয়গুলো মার্ক করেন, যেটা যতটা স্টার দিব সেটা তত বেশি ইম্পর্ট্যান্ট, এবং এই টপিকগুলো থেকে আপনি মাস্ট বি একটা করে প্রশ্ন পাবেনই, হুবহু। নুরুল দিনের কথা মনে পড়ে 1 স্টার। যতটুকু বুঝাইছি কবিতা অংশ এবং সাহিত্য পাঠ, এতটুকু কি ক্লিয়ার কিনা একটু ঝটপট কমেন্ট করে জানান ক্লিয়ার কিনা। একটু ঝটপট কমেন্ট করে জানান যে ক্লিয়ার কিনা।
আজকে ভাই জিকে সাজেশন দেন। হ্যাঁ, জিকে সাজেশনও দিব। আজকের ক্লাসের মধ্যে বাংলা, ইংরেজি, জিকে তিনটারই একটা কম্বাইন্ড সাজেশন আকারে সাজানো হয়েছে। ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। আশা করতেছি যে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে হুবহু টপিকগুলো থেকে প্রশ্ন একদম হুবহু টপিকগুলো থেকে হ্যালো 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 এবার শোনা যায় কিনা? এবার কি শোনা যায় কিনা একটু ঝটপট কমেন্ট করে জানান। হ্যালো, আশা করছি এবার শোনা যাচ্ছে। এবার শোনা যাওয়ার কথা। আন্তরিকভাবে দুঃখিত, আমাদের একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে বারবার। জি শোনা যায়। মাইশা মনি লিখছে জি শোনা যায়। তো আমরা যে জায়গায় ছিলাম, আমাদের পরবর্তী পার্ট ছিল হচ্ছে ব্যাকরণ পার্ট। ব্যাকরণ পার্ট থেকে আমরা দেখছিলাম যে হচ্ছে আপনার আপনার যে প্রশ্নগুলো আসতে পারে সেটা কোন জায়গা থেকে আসতে পারে। তার মধ্যে কয়েকটা পার্টকে, কয়েকটা টপিককে আমি হচ্ছে হুবহু হচ্ছে আপনার হুবহু এখানে তুলে ধরছি। এতগুলো টপিক পড়া লাগবে না, শুধু যে টপিকগুলো আপনাকে সাজেশন ক্লাসে দিচ্ছি এই টপিকগুলো পড়ে যাবেন, এইখান থেকে হুবহু কমন পাবেন। সেটা হচ্ছে আপনার শব্দের শ্রেণী বিভাগ। এটা ধরেন একটা শব্দ, যেমন চা চা তুর্কি শব্দগুলা, তারপর হচ্ছে আপনার জাপানি শব্দ, এই এই যে বিষয়গুলো, যেমন রিক্সা, হারিকিরি কোন ধরনের শব্দ, এটা জাপানি শব্দ। চাকর, চাকু, তোপ, দারোগা, এগুলো কোন ধরনের শব্দ, এই ধরনের যে বিষয়গুলো, চা, চিনি, চীনা শব্দ, এই যে বিষয়গুলা, যেটা কোন প্রকারের শব্দ, এই শব্দের শ্রেণীবিন্যাস, এখান থেকে একটা প্রশ্ন থাকবে। ধ্বনির প্রকরণ, উচ্চারণগুলো আমরা এইচএসসিতে দেখছি যে আমাদের উচ্চারণগুলো কেমন ছিল, যে একটা উচ্চারণ লেখার যে সিস্টেমগুলা, ওই উচ্চারণ থেকে একটা প্রশ্ন হুবহু পাবেন। ধ্বনির পরিবর্তন, এই যে যেমন আমরা আপনার স্কুল থেকে স্কুল রস্বীকার আগে আসতেছে, মানে সমীভবন, বিষমীভবন, দিক্ত ব্যঞ্জন, ব্যঞ্জন বিকৃতি, ব্যঞ্জন শ্রুতি, এই যে বিষয়গুলা, এই বিষয়গুলা থেকে একটা প্রশ্ন হুবহু থাকবে। নত্য সত্যবিধানের সাথে ইনক্লুড হবে হচ্ছে বানান,
নত্য সত্য বিধানের সাথে ইনক্লুড হবে বানান। এই নত্য সত্য বিধান এই ইনক্লুড বানান করে এখান থেকে 1 মার্ক হুবহু কমন পাবেন। সন্ধি, সন্ধি থেকে স্বরসন্ধি কোনগুলা, ব্যঞ্জন সন্ধি কোনগুলা, স্বরসন্ধি কিভাবে হচ্ছে, স্বরে স্বরে মিলে ব্যঞ্জন সন্ধি, যে স্বর স্বর এবং স্বর ব্যঞ্জন এগুলো মিলায় যে সন্ধি যে প্রকারভেদ বা সন্ধি থেকে হুবহু হচ্ছে একটা প্রশ্ন পাবেন। বিসর্গ সন্ধি যে কোনগুলা, নিত্য সন্ধি, সন্ধির মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন আসবে হচ্ছে নিত্য সন্ধি থেকে। সন্ধি থেকে প্রশ্ন আসার পসিবিলিটি কোথা থেকে? নিত্য সন্ধি থেকে। তারপর হচ্ছে বচন, এক বচন, বহুবচন, উপসর্গ, উপসর্গের যে প্রকারভেদ, বাংলা উপসর্গ, বিদেশি উপসর্গ, এই যে প্রকারভেদ, উপসর্গ থেকে একটা প্রশ্ন থাকবে, সমাস থেকে প্রশ্ন থাকবে, ধাতু 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 প্রকৃতি ও প্রত্যয় এই দুটা মিলায়ে একটা প্রশ্ন থাকবে, ধাতু প্রকৃতি ও প্রত্যয় এই দুটা মিলায়ে একটা প্রশ্ন থাকবে। তাহলে কি হচ্ছে? ধাতু প্রকৃতি প্রত্যয় এই দুটা মিলায়ে একটা প্রশ্ন থাকবে। পদ প্রকরণ, পদ প্রকরণের মধ্যে একটা সেন্টেন্স দিয়ে দিবে, একটা বাক্য দিবে, এই বাক্যের একটা শব্দ উল্লেখ করে দিবে এটা কোন পদ, বাক্যের একটা শব্দ উল্লেখ করে দিবে এটা কোন পদ, এটা কোন পদ, সেই পদটা নির্বাচন করতে হবে। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই যে টপিকগুলো আছে 10টা 11টার মতো টপিক, এই 10টা থেকে 11টার মতো টপিক থেকে আমরা 7 থেকে 8 মার্ক কমন পেতে পারি, 7 থেকে 8 মার্ক। তার মধ্যে এবার আমরা দেখবো যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক কোনগুলা। মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আপনার এখানে উচ্চারণ 3 স্টার, উচ্চারণকে দেন 3 স্টার, তারপরে দেন ধ্বনির পরিবর্তন 3 স্টার, নত্য সত্যবিধান 3 স্টার, নত্য সত্যবিধান দেন 2 স্টার, সন্ধি, সন্ধি হচ্ছে 3 স্টার, সন্ধি 3 স্টার, পরে হচ্ছে উপসর্গ হচ্ছে 3 স্টার, সমাস 3 স্টার, আর বাকিগুলো 2 স্টার করে দেন। এখান থেকে এগুলো হুবহু কমন পাবেন। এর পরবর্তী যে পার্টটা, সেই পরবর্তী পার্টটায় আমরা এখন যাব, যে পরবর্তী পার্টে কি দেওয়া আছে। পরবর্তী পার্টে 5টা অংশ থেকে প্রশ্ন আসতে পারে, 5 থেকে 6 মার্ক আমরা যে বের করছিলাম, সেই 5 থেকে 6 মার্কটা কোন জায়গা থেকে আসতে পারে? 5 থেকে 6 মার্ক এই যে বিচরণ অংশ যেটা, এখান থেকে আসতে পারে। শব্দ অর্থ এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বাগধারা থেকে একটা প্রশ্ন থাকবে 3 স্টার, এক কথায় প্রকাশ এখান থেকে একটা থাকবে 3 স্টার, পারিভাষিক শব্দ থেকে 2 স্টার, সমার্থক শব্দ 2 স্টার, শব্দ অর্থ 1 স্টার। বাট এখান থেকে আপনার 3 থেকে 4 মার্ক হুবহু পাবেনি, এখান থেকে আপনার 3 থেকে 4 মার্ক হুবহু পাবেনি। বুঝতে পারছেন কিনা? আমাদের বাংলা অংশ শেষ, একটু ঝটপট কমেন্ট করে জানান যে বাংলা অংশটা আমাদের যে শেষ হয়েছে বুঝতে পারছেন কিনা, একটু ঝটপট কমেন্ট করে জানান। আমাদের বাংলা অংশ ইতিমধ্যে শেষ, এবার আমরা যাব ইংরেজি অংশের দিকে। ইংরেজিতে আমাদের যে প্রশ্ন, ইংরেজিতে আমাদের হচ্ছে টোটাল 25 মার্ক আসবে। ইংরেজিতে কত আসবে? 25, 25। ইংলিশে আসবে 25 মার্ক, 25। 25কে আমরা 3টা পার্টে টিচাররা প্রশ্নের প্যাটার্ন সাজাবেন, 25কে 3টা প্যাটার্নে টিচাররা প্রশ্ন সাজাবেন। সেটা হচ্ছে আপনার গ্রামার পার্ট, গ্রামার পার্ট থেকে একটা পার্ট থাকবে, আপনার ভোকাবুলারি পার্ট থেকে থাকবে, আর টেক্সট বুক থেকে থাকবে। 3টা পার্টে সাজাবেন। আমরা বিগত বছরের প্রশ্নগুলো বিশ্লেষণ করে এবং আমাদের দীর্ঘদিনের পড়ানোর অভিজ্ঞতা এবং রিসার্চ থেকে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে গ্রামার পার্ট থেকে আপনার এই 25-এর মধ্যে গ্রামার পার্ট থেকে আপনার 13 থেকে 15 নাম্বার থাকবে। গ্রামার পার্ট থেকে 13 থেকে 15 থাকবে, গ্রামার পার্ট থেকে 13 থেকে 15 নাম্বার থেকে গ্রামার পার্ট থেকে। ভোকাবুলারি যে পার্টটা, সেই পার্ট থেকে ভোকাবুলারি অংশ থেকে আমাদের প্রশ্ন থাকবে হচ্ছে আপনার, ভোকাবুলারি পার্ট থেকে প্রশ্ন থাকবে 5 থেকে 7, ভোকাবুলারি থাকবে 5 থেকে 7, আর টেক্সট বুক থাকবে হচ্ছে 3 থেকে 4 মার্ক, টেক্সট বুক থেকে থাকবে হচ্ছে 3 থেকে 4, টেক্সট বুক থেকে 3 থেকে 4। এবার এই যে গ্রামার পার্ট থেকে যে 13 থেকে 15 মার্ক আসবে, সেই 13 থেকে 15 মার্ক কোন কোন টপিকগুলো থেকে আসবে সেটা আমরা এখানে দেখানোর চেষ্টা করছি। ইংলিশের টপিক অনেক, আপনি যদি ইংরেজির গ্রামার টপিক পড়ে শেষ করতে চান, দীর্ঘ 12 বছরের একটা পড়াশোনা, আপনার অ্যাডমিশন মানে কি ক্লাস 1 থেকে শুরু করে 12 এইচএসসি পর্যন্ত যত গ্রামাটিক্যাল টার্মগুলো আপনি বুঝছেন, আয়ত্ত করছেন, সেটাই অ্যাডমিশনে আসে। এখন আপনি যদি এই 12 বছরের পড়াশোনা করতে চান, সময় খুবই সীমিত, আপনি কখনোই সম্ভব না। তো আমরা গবেষণা করে সবচেয়ে বেশি মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো থেকে হুবহু একটা করে প্রশ্ন থাকবে, সেই টপিকগুলো দেখানোর চেষ্টা করছি। আমাদের প্রথমেই আছে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এখান থেকে একটা থাকবে ভয়েস, ন্যারেশন, রাইট ফর্ম অফ ভার্ব।
রাইট ফ্রম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে যদি থাকে রাইট ফ্রম ভার্ব থেকে থাকবে না, যদি রাইট ফ্রম ভার্ব থেকে থাকে তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে থাকবে না। তার মানে দুটা কম্বিনেশন করে একটা থাকার পসিবিলিটি বেশি। ন্যারেশন থেকে একটা হুবহু থাকবে, ভয়েস থেকে একটা থাকবে, এগুলো হুবহু আপনার ধরে নিতে পারেন থাকবেই, লিখে নিয়ে যেতে পারেন থাকবেই। তারপরে ট্যাগ কোশ্চেন থেকে একটা, বিগত 4-5 বছরে ট্যাগ কোশ্চেন থেকে একটা করে আসতেই চলে আছে, থাকবেই। কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স থেকে একটা থাকবে। কন্ডিশনাল সেন্টেন্সের যে ইউনিক বা আনকমন যে রুলগুলা, সেই রুলগুলার মধ্যে আমরা তো শুধু জানি যে ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। জিরো কন্ডিশন থেকে প্রশ্ন আসার পসিবিলিটি বেশি, কন্ডিশনালে এবার জিরো কন্ডিশন থেকে আসার পসিবিলিটি বেশি। তারপরে ক্লজ, ক্লজ আর ফ্রেজের বিষয়টা একই রকমের, যদি যেবার ক্লজ থেকে প্রশ্ন দিয়েছে সেবার ফ্রেজ থেকে প্রশ্ন দিনি, যেবার ফ্রেজ থেকে প্রশ্ন আসছে সেবার ক্লজ থেকে প্রশ্ন আসেনি। তো মোস্ট ইম্পর্ট্যান্ট যে বিষয়টা, ক্লজ যদি আসে তাহলে ফ্রেজ আসার পসিবিলিটি কম, আর ফ্রেজ আসলে ক্লজ আসার পসিবিলিটি কম। ক্লজগুলোর মধ্যে কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, আপনার যে হুবহু যে আমরা তো ইজিলি বুঝতেছি যে নাউন ক্লজ, না নাউন ক্লজ দেওয়ার পসিবিলিটি কম, দিলে হচ্ছে আপনাকে কি দিবে, অ্যাডজেক্টিভ ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ। এই যে অ্যাডজেক্টিভ ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ, এই 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 হয় অ্যাডজেক্টিভ ক্লজ থেকে দিবে না অ্যাডভার্বিয়াল ক্লজ থেকে দিবে, এইটা থেকে আসার পসিবিলিটি বেশি। যদি ক্লজ থেকে প্রশ্ন আসে তাহলে ফ্রেজ থেকে আসার পসিবিলিটি কম, আর ফ্রেজ থেকে যদি আসে তাহলে ক্লজ থেকে আসার পসিবিলিটি কম। এরপরে হচ্ছে আর্টিকেল, আর্টিকেল থেকে একটা থাকে টেন্স, টেন্সের সাথে আপনার এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এখানেও রিলেটেড, এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, টেন্স আর রাইট ফ্রম ভার্ব, এই তিনটা মিলায়ে তিনটা থেকে প্রশ্ন হবে দুইটা, তিনটা থেকে দেওয়ার পসিবিলিটি হচ্ছে কয়টা, দুইটা, তিনটা থেকে দেওয়ার পসিবিলিটি হচ্ছে দুইটা। টেন্সও ইম্পর্ট্যান্ট, টেন্সের আমরা যে শুধু জানি যে টেন্সের এতকাল ধরে শিখছি যে টেন্সের যে টেন্স কয় প্রকার কি কি বা যে টপিক, এইসব কোনো প্রশ্ন আসবে না, টেন্স থেকে ইউনিক আকারে প্রশ্ন থাকবে। যেমন ইউনিক যে কিছু পার্ট, যেমন আমরা জানি যে ডে বাই ডে, রেগুলারলি, ডেইলি, জেনারেলি, ওকেশনালি থাকলে কোন টেন্সে যায়, এরকমের কিওয়ার্ড দিয়ে দিয়ে কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার টেন্স থেকে যদি প্রশ্ন সাজায় সেভাবে সাজাইতে পারে। তার পরবর্তী যে ড্যাংলিং মডিফায়ার, এটাও ইম্পর্টেন্ট টপিক। পিন পয়েন্ট এরার, ভেরি ভেরি পিন পয়েন্ট এরার আর সেন্টেন্স কারেকশন, আরেকটা বিষয় থাকতে পারে সেন্টেন্স কারেকশন, এই সেন্টেন্স কারেকশন আর হচ্ছে পিন পয়েন্ট এরার। যদি সেন্টেন্স কারেকশন থেকে দেয় তাহলে পিন পয়েন্ট এরার থেকে দিবে না, আর পিন পয়েন্ট এরার দিলে সেন্টেন্স কারেকশন দিবে না। বাট এটা থেকে একটা প্রশ্ন আপনি হুবহু পাচ্ছেনই আশা করতেছি। এবার আমরা মার্ক করব যে স্টার দিয়ে যে কোনটা কত বেশি ইম্পর্টেন্ট, কোনটা কত বেশি ইম্পর্টেন্ট। আমরা ন্যারেশনকে 3 স্টার দিই, ভয়েসকে 3 স্টার, ট্যাগ করছেন 3 স্টার, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট 3 স্টার, রাইট ফ্রম ভার্ব 2 স্টার, কন্ডিশনাল সেন্টেন্স 2 স্টার, ক্লজ 2 স্টার, ফ্রেজ 2 স্টার, ফ্রেজ 1 স্টার, আর্টিকেল 1 স্টার, টেন্স 1 স্টার, ড্যাংলিং মডিফায়ার 1 স্টার, পিন পয়েন্ট এরার হচ্ছে 3 স্টার। বাট এই টপিকগুলো থেকে প্রতিটা থেকে একটা প্রশ্নই থাকবে। এখানে স্টার দিয়ে এটা বুঝালাম যে কোনটা থেকে বেশি প্রশ্ন আসার পসিবিলিটি, অর্থাৎ একের অধিক আসার পসিবিলিটি, সেই বিষয়টা বোঝানোর জন্য আমি এখানে স্টার দিলাম। বুঝতে পারছেন কিনা একটু ঝটপট কমেন্ট করে জানান যে যে বিষয়গুলো সাজেশনে দিয়েছি ইংলিশ গ্রামার পার্টের জন্য সেটা বুঝতে পারছেন কিনা, একটু ঝটপট কমেন্ট করে জানান। একটু কমেন্ট করে জানান। আমাদের এর পরবর্তী যে অংশটা সেটা হচ্ছে ভোকাবুলারি পার্ট। ভোকাবুলারি পার্ট থেকে কোন কোন পার্ট থেকে কতটুকু ইম্পর্টেন্ট এবং কোনটা আসতে পারে আমরা সেটা এখন দেখব। তো প্রথমেই হচ্ছে আমাদের দেওয়া আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, একটা মাস্ট বি আসবে, ইডিয়ম অ্যান্ড ফ্রেজ একটা আসবে, কারেক্ট স্পেলিং একটা আসবে, সিনোনিম অ্যান্টানিম এটা থেকে একটা আসবে। অ্যান্টানিম দেওয়ার পসিবিলিটি কম, সিনোনিম দেওয়ার পসিবিলিটি বেশি। আর অ্যানালজি আর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এই দুটা থেকে একটা আসবে। যদি অ্যানালজি দেয় তাহলে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিবে না, আর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিলে অ্যানালজি দিবে না। তবে অ্যানালজি দেওয়ার পসিবিলিটি বেশি, এখানে অ্যানালজি থেকে প্রশ্ন দেওয়ার পসিবিলিটি বেশি। অ্যানালজি থেকে প্রশ্ন দেওয়ার পসিবিলিটি বেশি। এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তাহলে
আমরা এবার সাজাই ফেলি যে এই 5টা পার্ট ভোকাবুলারির 5টা পার্ট থেকে স্টার অনুযায়ী কোনটাকে আমরা কত বেশি গুরুত্ব দিয়ে পড়বো। আমরা 5টাই পড়বো, কিন্তু গুরুত্ব কার উপর বেশি দিব? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন 3 স্টার, ইডিয়াম অ্যান্ড ফ্রেজ 3 স্টার, কারেক্ট স্পেলিং 3 স্টার, সিনোনিম 3 স্টার। এখানে অ্যান্টোনিম বিষয়টাকে আপনি একটু ইগনোর বা নিগলেক্ট করতেই পারেন। অ্যান্টোনিম থেকে খুবই কম দিয়েছে, যদি দেয় সেটা অস্বাভাবিক কিছু না, তবে দিতে পারে, কিন্তু সিনোনিম থেকে মাস্ট বি 3 স্টার। গ্রুপ ভার্ব 2 স্টার, অ্যানালজি 1 স্টার, ওয়ানের সাবস্টিটিউশন 1 স্টার। এটা কি বুঝতে পারছেন ভোকাবুলারি পার্ট থেকে? একটু ঝটপট কমেন্ট করে জানান যে আমাদের ইংরেজির যে ভোকাবুলারি পার্ট থেকে এই বিষয়টা বুঝতে পারছেন কিনা। ঝটপট কমেন্ট করে জানান। বাঁধন হাসান শান্ত, জি বুঝছি। তরিকুল ইসলাম বুঝছি ভাইয়া। আদনান আহমেদ ইমন বুঝছি। আমরা কি তাহলে পরবর্তী পার্টে যাব কিনা কমেন্ট করে জানান যে আমরা পরবর্তী পার্টে যাব কিনা, আপনারা ক্লিয়ার কিনা, আমরা পরবর্তী অংশে যাব কিনা, একটু ঝটপট কমেন্ট করে জানান। তাহসিনা তাবাচ্চুম, জি বুঝছি, জি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আমাদের পরবর্তী অংশে যাওয়ার আগে আরেকটা বিষয় আমি ক্লিয়ার করে যাই। এখানে আমরা যে দেখছিলাম যে টেক্সট বুক থেকে 2 থেকে 3 মার্কস আসতে পারে বা 2 মার্ক কম পক্ষে আসতে পারে। 2 মার্কের মধ্যে টেক্সট বুক তো অনেক টপিক, এখন কি ভাইয়া এই টেক্সট বুকের টপিকগুলো পড়ে শেষ করা সম্ভব না? আমি এটা বলছি যে এটা টেক্সট বুকের সব টপিকগুলো আপনি পড়ে শেষ করতে পারবেন না, আপনার সময় খুবই সীমিত। তার মধ্যে 2-4টা নাম আমি বলে দিচ্ছি, আপনি পড়তে পারেন। যে এ প্যারট টেলস, একটা গদ্য আছে এ প্যারট টেলস, এটা পড়তে পারেন। দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য ব্রিজ, এ প্যারট টেলস, এটা পড়তে পারেন। 2 নম্বরে হচ্ছে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দি ব্রিজ, এটা পড়বেন। তারপর হচ্ছে 3 নম্বরে যে কবিতাগুলো আছে, টেক্সট বুকের যে কবিতাগুলো আছে ওই রাইটারদের নাম, কবিতা প্লাস পোয়েট, এবং ওই পোয়েটদের যে সাহিত্যকর্ম 2-1টা করে দেওয়া আছে ওই সাহিত্যকর্মগুলো থেকে। যেহেতু এখানে প্রশ্ন দুইটা আসার পসিবিলিটি, মানে প্রশ্নের পরিমাণ কম, সেহেতু এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয় এ প্যারট টেল, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য ব্রিজ, এরকমের কয়েকটা সাহিত্যধর্মী বিষয় আছে, এইগুলা থেকে পড়বেন। আর কবিতাগুলা থেকে একটা আসার পসিবিলিটি বেশি, কবিতা থেকে একটা হুবহু থাকবেই। যেমন দ্য অ্যানসিয়েন্ট মেরিনার, এসটি কলিজের অ্যানসিয়েন্ট মেরিনারটা ইম্পর্ট্যান্ট আছে আপনাদের জন্য। এবার অ্যানসিয়েন্ট মেরিনারটা খুবই ইম্পর্ট্যান্ট। জসিমউদ্দিনের যে বাংলার মুখ আমি দেখিয়েছি, এই যে কবিতাটা ইংলিশে দেওয়া আছে, এটা আপনি দেখতে পারেন, এটা ইম্পর্ট্যান্ট। ড্রিমের 2টা কবিতা আছে, ড্রিম থেকে আসতে পারে। ল্যাংস্টাইন হিউজের যে বিষয়টা কবিতাটা, ওইটা থেকে দেখতে পারেন, ওটা আসতে পারে। ড্রিমের যে কবিতা ড্রিম থেকে আসতে পারে। যদি ড্রিমের টেক্সট থেকে প্রশ্ন করে তাহলে কবিতা থেকে প্রশ্ন করবে না, তবে আশা করতেছি যে কবিতা থেকে প্রশ্ন করার পসিবিলিটি বেশি। এটা কি বুঝতে পারছেন? আমাদের ইংরেজি অংশ কি বুঝতে পারছেন কিনা ঝটপট কমেন্ট করে জানান। ইংরেজি অংশ বুঝতে পারছেন কিনা ঝটপট কমেন্ট করে জানান। ইতিমধ্যে আমাদের ইংরেজি অংশ শেষ হয়ে গেছে, একটু ঝটপট কমেন্ট করে জানান যে ইংরেজি অংশটা বুঝতে পারছেন কিনা। পরীক্ষা যেহেতু বেশি দিন নাই, আমরা সময় নষ্ট করব না, একটু ঝটপট কমেন্ট করে জানান। তো আমাদের পরবর্তী সর্বশেষ পার্ট যেটা হচ্ছে জিকে হচ্ছে আপনার জিকে থেকে কত মার্কের প্রশ্ন আসবে? জিকে থেকে 50 মার্কের প্রশ্ন আসবে। জিকে থেকে কত মার্কের প্রশ্ন আসবে? জিকে থেকে 50 মার্কের প্রশ্ন আসবে। এই 50 মার্কের মধ্যে 3টা পার্টে প্রশ্ন টিচাররা ভাগ করতে পারেন। 50 মার্কের মধ্যে 3টা পার্টে টিচাররা প্রশ্ন ভাগ করতে পারেন। সেটা হচ্ছে আপনার
বাংলাদেশ পার্ট আন্তর্জাতিক সাম্প্রতিক। আবার আরেকটা পার্ট থেকে যাচ্ছে, সেটা হচ্ছে আপনার মৌলিক যে পার্টটা, মৌলিক যে পার্টটা, এই মৌলিক পার্টটাকে ভেঙে বাংলাদেশ এবং আন্তর্জাতিকের মধ্যে চলে যাবে, মৌলিক পার্টটাকে ভেঙে বাংলাদেশ এবং আন্তর্জাতিকের মধ্যে চলে যাবে। তো সাম্প্রতিকের যে বিষয়গুলা আমি আগে হচ্ছে আপনার বাংলাদেশ পার্ট নিয়ে আলোচনা করব, বাংলাদেশ পার্ট থেকে এই 50 মার্কের মধ্যে বাংলাদেশ পার্ট থেকে কয়টা প্রশ্ন থাকতে পারে? বাংলাদেশ পার্ট থেকে আপনার 15 থেকে 20টা প্রশ্ন থাকতে পারে, 15 থেকে 20টা। বাংলাদেশ পার্ট থেকে বেশি প্রশ্ন থাকতে পারে। এর অন্যতম কারণ হচ্ছে মৌলিক যে পার্টগুলা, যেমন আপনার পৌরনীতি, অর্থনীতি, ভূগোল, তারপর হচ্ছে যুক্তিবিদ্যা, এই যে পার্টগুলো, এটা বাংলাদেশ পার্টের সাথে ইনক্লুড হয় বেশি, এজন্য বাংলাদেশ পার্ট থেকে বেশি প্রশ্ন থাকতে পারে। তার পরবর্তী পার্ট হচ্ছে কোনটা? আন্তর্জাতিক পার্টে হচ্ছে আপনার এরকমের 15টা প্রশ্ন থাকতে পারে, 15 থেকে 17টা থাকবে। আন্তর্জাতিক পার্টে একটু কম থাকবে, বাংলাদেশ পার্টে আন্তর্জাতিক পার্ট থেকে একটু কম থাকবে। তারপরে হচ্ছে সাম্প্রতিক পার্ট, সাম্প্রতিকে হচ্ছে আপনার 10টা থেকে 15টা প্রশ্ন থাকতে পারে। সাম্প্রতিকে কয়টা? 10টা থেকে 15টা। এবং আমি এভাবে আজকের যে আপনাদের সাজেশনে এমনভাবে সাজানো হয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশ পার্ট থেকে আপনার অনেক টপিক, এই টপিকটা এত পড়া সম্ভব না, কোন টপিক থেকে পড়বেন, কোন টপিকগুলো পড়বেন না, সেই মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো আমি সাজেছি। প্রথমে হচ্ছে বাংলাদেশ পরিচিতি। প্রথম কি? বাংলাদেশ পরিচিতি। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোথায়, বাংলাদেশের পার্শ্ববর্তী কয়েকটি দেশ নিয়ে বিস্তৃত, সেটা হচ্ছে আপনার যে ভারতের সাথে আর মিয়ানমারের সাথে যে সীমানা আছে, কোনটার সাথে কতটুকু সীমানা অন্তর্ভুক্ত, ভারত এবং মিয়ানমারের সাথে স্থলপথে কতটুকু সীমানা আছে, বাংলাদেশের জলসীমা কতটুকু, এই যে পার্টটাকা বাংলাদেশ পরিচিতি। প্রাচীন বাংলার ইতিহাস, মৌর্য সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য, তারপরে শুম্ভবর্তী সাম্রাজ্যের যে বিষয়গুলা, সেটা থেকে একটা প্রশ্ন আসার পসিবিলিটি। বাংলাদেশের নদ নদী, বাংলাদেশের টোটাল নদী কয়টি, নদী বন্দর কতটি, কোন নদীগুলোর উৎপত্তিস্থল কোথায়, কোন নদীগুলোর মিলনস্থল কোথায়, কোন নদীগুলো কোন পর্বত থেকে উৎপত্তি হয়েছে। যেমন আপনার হিমালয় থেকে তিনটি নদীর উৎপত্তি হয়েছে, সে 3টি নদী কি কি, এই নদীগুলো কোন জায়গা থেকে বাংলাদেশে ঢুকছে এবং কোন জায়গা থেকে নদীগুলো ক্রস করছে একে অপরকে। যেমন যদি ব্রহ্মপুত্রের কথা বলি, প্রথম ব্রহ্মপুত্র, এই ব্রহ্মপুত্র যে নতুন নামকরণ নতুনভাবে বিভক্ত হয় কোন ভূমিকম্পের ফলে, ভূমিকম্পটা কত সালে হয়, এরকম যে বিষয়গুলা, এটা ইনক্লুড হবে কোথায়? বাংলাদেশের নদ নদীর মধ্যে। এই পার্টটা থেকে একটা প্রশ্ন হুবহু থাকবে, 1 বা 2টা প্রশ্ন হুবহু থাকবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের মধ্যে, মুক্তিযুদ্ধ থেকে একটা প্রশ্ন থাকবে। মুক্তিযুদ্ধের মধ্যে যে মহান বীরশ্রেষ্ঠরা যে 7 জন আছেন, ওনাদের জন্মস্থান কোথায়, ওনাদের কত নম্বর সেক্টর অধীনে যুদ্ধ করেছেন, বা এই ধরনের যে বিষয়গুলা। তারপরে এর সাথে আপনি ভাষা আন্দোলনকে যুক্ত করতে পারেন। ভাষা আন্দোলনের ভাষা শহীদদের জন্ম কোথায়, কে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কে ছিলেন ভাষা শহীদদের মধ্যে, এই যে বিষয়গুলা মুক্তিযুদ্ধের সাথে ভাষা আন্দোলন রিলেট করে এখান থেকে একটা প্রশ্ন থাকবে। সংবিধান, মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে সংবিধান। সাম্প্রতিক সময় আমরা জেনেছি যে সংবিধান, আমাদের যে বিপ্লব হলো, বিপ্লবের পরবর্তীতে সংবিধান সংশোধন নিয়ে যে কথাবার্তা বা সাম্প্রতিক সময়ে খুবই একটা আলোচনা চলতেছে। এই সংবিধান সংশোধন অনুযায়ী সংবিধান থেকে একটা প্রশ্ন আপনার হুবহু থাকবে। জাতীয় সংসদ নির্বাচন, সংবিধান থেকে 2টা এবং জাতীয় সংসদ নির্বাচন থেকে 2টা, এই 2টা টপিক থেকে 2-4টা প্রশ্ন হুবহু পাবেন। সংবিধান থেকে 2টা এবং জাতীয় সংসদ নির্বাচন। নতুন আমাদের যে পিআর পদ্ধতি কি, একটা প্রশ্ন আপনি পেতেই পারেন পিআর পদ্ধতিতে, যে সংসদের নির্বাচনের যে পিআর পদ্ধতি, সমানুপাতিক প্রতিনিধিত্ব, পিআর পদ্ধতির প্রপারশন প্রেজেন্টেশন, এর বাংলাটা হচ্ছে সমানুপাতিক প্রতিনিধিত্ব। সমানুপাতিক প্রতিনিধিত্বটা কি, বা সমানুপাতিক প্রতিনিধিত্বের সিস্টেমটা কি, এই বিষয়গুলো সবই আমাদের যে জিকে বই, খন্দকার জিকে বইতে খুব সুন্দর করে বিস্তৃত আলোচনা করা আছে। আপনারা দেখে নিতে পারেন যে পিআর পদ্ধতি কি, মানে সমানুপাতিক প্রতিনিধিত্ব কি। এবং এইখানে জাতীয় সংসদের যে আরেকটা বিষয় আলোচনা করা হচ্ছে, সেটা হচ্ছে উচ্চকক্ষ নিম্নকক্ষ।
এটা হচ্ছে আপনার দ্বিস্তর বিশিষ্ট যে শাসন ব্যবস্থা যুক্তরাষ্ট্রীয় পদ্ধতিতে, সেই পদ্ধতির অনুযায়ী যে উচ্চকক্ষ নিম্নকক্ষ, উচ্চকক্ষের সুবিধা বা উচ্চকক্ষের অসুবিধা, উচ্চকক্ষে কিভাবে প্রতিনিধিরা জেনারেল থাকবেন, সে প্রতিনিধিত্ব কিভাবে সেট করা হবে, এই উচ্চকক্ষে কিভাবে সেট করা হবে, নিম্নকক্ষে কিভাবে সেট করা হবে, এই জায়গা থেকে আপনি দুইটা প্রশ্ন হুবহু পাবেনই। 100% লিখে নিয়ে যাইতে পারেন যে জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান, দুটা থেকে আপনি 4 থেকে 5 মার্ক, 4 থেকে 5 মার্ক আপনি হুবহু পাবেনই। সংবিধান এবং জাতীয় সংসদ ও নির্বাচন থেকে 4 থেকে 5 মার্ক আপনি হুবহু পাবেনই। এই যে আমি আপনাকে 15 থেকে 20 মার্কের কথা বলছি বাংলাদেশ পার্ট থেকে, তার মধ্যে 4 থেকে 5 মার্ক আপনি সংবিধান এবং জাতীয় সংসদ থেকে হুবহু পাবেন। সংবিধানের যে ধারাগুলা সেই ধারাগুলো আপনি মোস্ট ইম্পর্টেন্ট যে কয়েকটি ধারা আপনার ধরেন যে মোস্ট ইম্পর্টেন্ট 1 থেকে যে 10 নং ধারাগুলো রয়েছে, তারপরে মৌলিক অনুচ্ছেদের যে ধারাগুলা ওইগুলো পড়বেন। সংবিধানে অম্বুডসম্যান বা ন্যায়পালের কথা দেওয়া আছে কত নম্বর অনুচ্ছেদে, 77 নম্বর অনুচ্ছেদে। এই অনুচ্ছেদগুলো আপনি দেখবেন, সাংবিধানিক যে আপনার প্রতিষ্ঠানগুলো আছে, যেমন নির্বাচন কমিশন, এই যে তারপরে আপনার হচ্ছে দুর্নীতি দমন কমিশন, এই যে ধারাগুলো 117 নম্বর সংবিধানের 117 নম্বর ধারা, 118 নম্বর ধারা, 127 নম্বর ধারা, 128 নম্বর ধারা, 137 নম্বর ধারা, 109 নম্বর ধারা, 138 নম্বর ধারা, এই যে কয়েকটা ধারার কথা আমি বললাম মোস্ট ইম্পর্ট্যান্ট, এই ধারাগুলো থেকে একটা আপনি প্রশ্ন পাবেনই। সংবিধানের দুটা প্রশ্ন আসলে এই যে ধারাগুলো আমি উল্লেখ করছি, ধারা থেকে আপনি একটা প্রশ্ন পাবেনই। পরবর্তী আমাদের পাঠ হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অন্যান্য পদবলী। বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অন্যান্য পদবলীর এখান থেকে একটা প্রশ্ন পাবেন। এখান থেকে আমাদের যে বর্তমানে উপদেষ্টা পরিষদ দ্বারা যে সরকার প্রচলিত হচ্ছে, এটা কোথা থেকে আসলো? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সংশোধনীগুলো কত সালে হয়েছিল? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কবে কততম সংশোধনীতে বাতিল করা হয়? কোন রাষ্ট্রপতির আন্ডারে বাতিল করা হয়? কবে আবার এটা ফিরিয়ে আনা হয়? কবে থেকে চালু হয়? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ইম্পর্টেন্ট এখানে। প্রাচীন বাংলার স্থাপিত কর্মের মধ্যে যে বিষয়গুলো রয়েছে, ঢাকা গেট কে নির্মাণ করেছেন? যেমন ঢাকা গেট কে নির্মাণ করেছেন? মীর জুমলা। এরকমের যে বিষয়গুলা, সোনারগাঁয়ের যে মুসা খাঁ শাসন আমলের যে নির্মিত স্থাপনা কর্মগুলো থেকে শুরু করে যাবতীয় প্রাচীন ভাস্কর্যগুলা, এই যে বিষয়গুলা, এখান থেকে একটা প্রশ্ন থাকবে। ভাষা কৃষ্টিয় সংস্কৃতি থেকে একটা আসার পসিবিলিটি আছে। পরে হচ্ছে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের বর্তমান যে অর্থনৈতিক পটভূমি বা অর্থনীতি কিভাবে পরিচালিত হচ্ছে, এখান থেকে একটা প্রশ্ন আসবে। জনসংখ্যা ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে একটা 100%, যেমন হচ্ছে আপনার চাকমাদের বসবাস কোথায়, চাকমাদের ভাষা কি, গারোদের বসবাস কোন কোন অঞ্চলে, মারমাদের বসবাস কোন অঞ্চলে, খাসিয়াদের বসবাস কোন অঞ্চলে, এই যে বিষয়গুলা, এদের অঞ্চল ভিত্তিক বসবাস, তাদের ভাষা কি, তাদের ধর্ম কি, তাদের প্রধান উৎসবগুলা, এইগুলা থেকে আপনি 1 মার্ক হুবহু পাবেনই। বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার মধ্যে আপনি বাংলাদেশের যে নতুন যে সড়ক পথগুলো নির্মাণ করা হয়েছে, এর দৈর্ঘ্য বা এই যোগাযোগ ব্যবস্থার যে আপনি ধরেন যে এখানে আসতে পারে মেট্রো রেলের বিষয়টা, আসতে পারে পদ্মা সেতু, বা এই যে নতুন যে বিষয়গুলা, এগুলো থেকে একটা প্রশ্ন আসার পসিবিলিটি আছে। তো আমরা এটা মার্ক করে ফেলি। এখানে মোস্ট ইম্পর্টেন্ট কোনটা গুলা? বাংলাদেশ পরিস্থিতি 3 স্টার, প্রাচীন বাংলার ইতিহাস 2 স্টার, বাংলাদেশের নদ নদী 3 স্টার, বাংলাদেশের মুক্তিযুদ্ধ 1 স্টার, সংবিধান 3 স্টার এবং 100%, জাতীয় সংসদ এটাও 3 স্টার এবং 100%। একটু ঝটপট কমেন্ট করে জানান আপনারা কি ক্লাস বুঝতে পারছেন কিনা, একটু ঝটপট কমেন্ট করে জানান। বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী পদবলী, এখান থেকে এটাও 3 স্টার। বিখ্যাত স্থাপিত কর্ম, এটা হচ্ছে 2 স্টার। ভাষা কৃষ্টিয় সংস্কৃতি, এটা হচ্ছে 1 স্টার। বাংলাদেশের অর্থনীতি 1 স্টার। জনসংখ্যা ক্ষুদ্র নিগোষ্ঠী 2 স্টার। বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা 1 স্টার। আশা করি বুঝতে পারছেন। আমরা আমাদের পরবর্তী পাঠে চলে যাব, দেখি পরবর্তী পাঠে কি আছে। পরবর্তী হচ্ছে আমাদের আন্তর্জাতিক পাঠে খুবই সীমিত পর্যায়ে যেগুলো না পড়লে নাই, যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট, না পড়লে নয়, সেই বিষয়গুলোকে আমরা হাইলাইট করার চেষ্টা করছি। বাংলাদেশের বিভিন্ন দেশের আইনসভা, কোন দেশের আইনসভার নাম কি, ইউএস এর আইনসভার নাম কি, ইউকের আইনসভার নাম কি, ইউএস এর আইনসভা কয় স্তর বিশিষ্ট, ইউকের আইনসভা কয় স্তর বিশিষ্ট, ঠিক ভারতের আইনসভা কয় স্তর বিশিষ্ট, এই যে বিষয়গুলো আইনসভা ও প্রতীক,
এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে। বিশ্বযুদ্ধ জাতিসংঘ সংস্থা, বিশ্বযুদ্ধ কয়টা বিশ্বযুদ্ধ হয়েছে এ পর্যন্ত? 2টা। বিশ্বযুদ্ধের সূচনা কিভাবে হয়? প্রথম বিশ্বযুদ্ধের পূর্বের যে প্রেক্ষাপটটা, বিশ্বযুদ্ধের সূচনা কিভাবে হয়? তারপরে হচ্ছে আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা কোথা থেকে শুরু হয়? জাতিসংঘের উৎপত্তি, জাতিসংঘের আগে যে প্রথম বিশ্বযুদ্ধের পর যে জাতিপুঞ্জ উৎপত্তি হয়েছিল, সেই জাতিপুঞ্জ উৎপত্তি, জাতিপুঞ্জের যে ধারা, জাতিপুঞ্জে কেন ইউএসএ ছিল না, কেন ইউএসএ জাতিপুঞ্জ গঠন করে বের হয়ে গেছিল, এবং কেন এই জাতিপুঞ্জ গঠন করে ইউএসএ বেরিয়ে যাওয়ার কারণে পরবর্তীতে জাতিপুঞ্জ যে বিষয়টা, এটা টেকসই ছিল না, বা এটা বিশ্বযুদ্ধ থামানোর জন্য কোনো কার্যকর ভূমিকা পালন করছিল না। তো এরকমের যে বিষয়গুলো, এটা বিভিন্ন ধরনের চুক্তি, আন্তর্জাতিক নদ নদীগুলা কোনগুলো আছে, আন্তর্জাতিক নদ নদী সেটা। আর দেশের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ভারত, ইসরায়েল, ফিলিস্তিন, চীন, মধ্য এশিয়ার দেশগুলা। মধ্য এশিয়ার দেশগুলোর থেকে কি আসতে পারে? আচ্ছা, ওটা সাম্প্রতিক বিষয়। শাইলা আফরিন চৈতি লিখছেন জুলাই বিপ্লব 2024 কি ইম্পর্টেন্ট? এটা আমি বলতেছি, সাম্প্রতিক টপিকটা আমি আগে এটা শেষ করি, তারপর সাম্প্রতিক নিয়ে আলোচনা করব। তো আমাদের এখানে মধ্য এশিয়ার দেশগুলো, মধ্য এশিয়ার দেশ থেকে কেমন আসতে পারে? যেমন কাজাকিস্তান, কিরগিজিস্তান, উজবেকিস্তান, এই যে দেশগুলো, এই দেশগুলোর ভাষা এবং মুদ্রা, জাস্ট এখান থেকে এটাই পড়বেন। ভাষা, মুদ্রা, আর হচ্ছে রাজধানী। রাজধানীটা বেশি ইম্পর্টেন্ট, রাজধানীটা বেশি ইম্পর্টেন্ট। মধ্য এশিয়ার দেশগুলোর রাজধানীটা বেশি ইম্পর্টেন্ট, মধ্য এশিয়ার দেশগুলোর রাজধানীটা বেশি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। তার পরবর্তী পার্টে আমরা চলে যাব, কি আছে পরবর্তীতে আছে আপনার স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল। স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের মধ্যে কোন যে রাষ্ট্রগুলো আছে? বাল্টিক রাষ্ট্রগুলো কোনগুলা? লিথুয়ানিয়া, লাটভিয়া, এস্তোনিয়া। এই তিনটা রাষ্ট্রের অবস্থান ঘটায়। বাল্টিক রাষ্ট্রের আলোচনা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যেহেতু ইউএস এর প্রেসিডেন্ট এই খুবই সাম্প্রতিক সময়ে, যে গতকালও দেখলাম পত্রিকায়, রাশিয়ার প্রেসিডেন্ট এবং ইউএস এর প্রেসিডেন্ট রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে একটা মিটিং চলতেছে। এই মিটিং সম্পর্কিত যাবতীয় বিষয়গুলা হুবহু এখান থেকে একটা প্রশ্ন আপনার সাম্প্রতিকে আসার সম্ভাবনা, সাম্প্রতিক এখান থেকে তৈরি হওয়ার সম্ভাবনা, অথবা এই সাম্প্রতিকে আসতে পারে। এবং রাশিয়া ইউক্রেনের যুদ্ধের যে বিষয়টা, এটা এর যে পার্টটা, এইখান থেকে একটা প্রশ্ন আসবে। যুক্তরাজ্যের এখান থেকে একটা প্রশ্ন, তবে যুক্তরাষ্ট্র আসার পসিবিলিটি বেশি, যুক্তরাজ্য কম। ওশেনিয়া মহাদেশের যে ক্ষুদ্র রাষ্ট্রগুলো, যেমন ফিজি, ভানুয়াতু, এই যে দেশগুলা, অর্থাৎ আপনার হচ্ছে পলিনেশিয়া, যে ওশেনিয়া মহাদেশের দেশগুলোকে যেভাবে ভাগ করা হচ্ছে, পলিনেশিয়া, মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া, এই যে ভাগগুলা, এই ভাগগুলার যে ক্ষুদ্র ক্ষুদ্র দেশগুলা, এর রাজধানী শুধু পড়বেন এই ক্ষুদ্র দেশগুলা, যে কোনটা কোন ভাগে, কোনটা পলিনেশিয়ায়, কোনটা মেলানেশিয়ায়, কোনটা ম্যাক্রোনেশিয়ায়, এই যে বিষয়গুলা, এই ক্ষুদ্র দেশগুলার রাজধানী ভাষা, এখান থেকে শুধু পড়বেন রাজধানী ভাষা। আর এটা কোনটার মধ্যে অন্তর্ভুক্ত, কোনটা পলিনেশিয়ায়, কোনটা মেলানেশিয়ায়, এটা কোনটার মধ্যে অন্তর্ভুক্ত, এই বিষয়। এর পরবর্তী আমরা পাঠে চলে যাচ্ছি হচ্ছে মৌলিক অংশ। পরবর্তী পাঠ কি? মৌলিক অংশ। মৌলিক অংশের মধ্যে আমাদের আছে অর্থনীতি, পৌরনীতি, ভূগোল। আচ্ছা, অর্থনীতি কোন জায়গা থেকে প্রশ্ন আসার পসিবিলিটি বেশি? মৌলিক অংশ থেকে প্রশ্ন থাকবে আপনার, যে বাংলাদেশ পাঠে 15 থেকে 20টার কথা বলছি না, এখানে মৌলিক পাঠের মধ্যে 3 থেকে 4টা এখানে ইনক্লুড হতে পারে। অর্থনীতির মধ্যে সবচেয়ে বেশি দেখি আমরা বাজার থেকে, মার্কেট থেকে প্রশ্ন হয়। পারফেক্ট কম্পিটিশন মার্কেট, অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার থেকে আপনার ডুওপলি, অলিগোপলি, তারপর হচ্ছে আপনার মনোপলি, এই মার্কেটগুলোর বৈশিষ্ট্যগুলো একটু চোখ বুলাবেন। এখান থেকে একটা প্রশ্ন প্রায় আসে। চাহিদা বিধি, যোগান বিধি, কেন চাহিদা বিধি ডান দিকে নিম্নগামী, এমসিকিউ আকারে এখান থেকে প্রশ্ন আসতে পারে। আপনার আর কি আছে? কর, অর্থনীতি দ্বিতীয় পত্রের শেষের দিকে কয়েকটা টপিক আছে। কর, কোনগুলো প্রত্যক্ষ কর, কোনগুলো পরোক্ষ কর, এই বিষয়গুলো থেকে প্রশ্ন আসে। অর্থনীতি থেকে একটা আসতে পারে। তারপরে যদি পৌরনীতি থেকে অনেকটা অংশ, পৌরনীতি এবং ইতিহাস থেকে বাংলাদেশ পাঠের মধ্যে কমন হলেও, পৌরনীতির যে বেসিক ফাউন্ডেশন, যেমন আপনার আসতে পারে যে পৌরনীতি যে সিভিক্স, এটা প্রায় আসে বিভিন্ন আপনাদের এটা প্রায় আসে, এবং আসার পসিবিলিটি সিভিক্স কিভাবে গঠিত হয়েছে, সিভিক্স আর সিভিটেক্স থেকে, অর্থাৎ নাগরিক ও নগররাষ্ট্র। বা এই যদি সংস্কৃত ভাষা দিই, পুরবাসী থেকে পৌরনীতির উৎপত্তি, এই যে বিষয়গুলা। আর পলিটিক্যাল সায়েন্স যদি বলি, তাহলে পলিটিক্স থেকে এই যে ফাউন্ডেশন বা যে বিষয়গুলা, এইগুলা পড়বেন। তারপর হচ্ছে আপনার যে সক্রেটিসের যে বই, সক্রেটিস, প্লেটো,
অ্যারিস্টটল কোনটা কার? দ্য রিপাবলিক কার? দ্য পলিটিক্স কার? দ্য প্রিন্স কার? ম্যাকিয়াভেলির প্রিন্স। আমি আবারও বলতেছি, ম্যাকিয়াভেলির হচ্ছে প্রিন্স। এই তিনটা থেকে প্রায় একটা, এই তিনটা বই কার লেখে, খুবই ফান্ডামেন্টাল বিষয়গুলো, এই ফান্ডামেন্টাল বিষয়গুলো থেকে আসবে। রিপাবলিক কার? পলিটিক্স কার? এই যে এর বিখ্যাত তাত্ত্বিকদের, পৌরনীতির যে তাত্ত্বিকরা আছেন, এই তাত্ত্বিকদের বিখ্যাত যে বই বা বিখ্যাত কর্মগুলা, সেই কর্মগুলো থেকে একটা প্রশ্ন আসতে পারে, সেই কর্মগুলো থেকে একটা প্রশ্ন আসতে পারে। ভূগোলের বড় একটা পার্ট চলে যাওয়া হচ্ছে আপনার বাংলাদেশ অংশের মধ্যে, তারপরেও আপনার ভূগোলের যে বই থেকে হুবহু কয়েকটা জায়গা থেকে প্রশ্ন আসে। সে বিষয় হচ্ছে আপনার যে মেঘের যে গঠন প্রণালী, ওইখান থেকে যে মেঘ যে কীভাবে গঠিত হয়, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে। তার আপনার যে ভূগর্ভস্থের যে স্তরগুলা, আকাশ মানে বায়ুমণ্ডলের যে স্তরগুলা, বায়ুমণ্ডলের স্তরটা মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে। ট্রাপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এই যে স্ফিয়ার কোনটার অবস্থান কত, এবং বাতাসে বায়ুমণ্ডলে আরেকটা প্রশ্ন আসতে পারে যদি আসে, সেটা হচ্ছে আপনার বাতাসে বায়ুমণ্ডলের মধ্যে অক্সিজেন কত পার্সেন্ট, নাইট্রোজেন কত পার্সেন্ট, হাইড্রোজেন কত পার্সেন্ট, কোনটার পরিমাণ সবচেয়ে বেশি, কোনটার পরিমাণ সবচেয়ে কম, এই যে বিষয়গুলা, এই বিষয়গুলো থেকে প্রশ্ন আসতে পারে। এমডি আলামিন হোসেন আকাশ লিখছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো বুঝতে পারছেন যে কোনটা থেকে আসতে পারে, যে ভূগোলের কোন পার্ট থেকে আসতে পারে। সেটা প্রথম হচ্ছে যে ভূগর্ভস্থ যে স্তরগুলো থেকে আসতে পারে, বায়ুমণ্ডলের যে স্তর, বায়ুমণ্ডলের স্তরগুলো থেকে আসতে পারে। আর কোন জায়গা থেকে আসতে পারে ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে আপনার যে আপনার স্রোত। আরেকটা ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে স্রোত থেকে কোন অঞ্চলে কোন অঞ্চলে কোন স্রোতগুলা, আপনার প্রশান্ত মহাসাগরের যে স্রোতগুলা, তারপরে হচ্ছে আটলান্টিক মহাসাগরের যে স্রোতগুলা, এই কোন স্রোতগুলা কোন জায়গায়, শুধু নামগুলা মনে রাখবেন। এত বেশি তো পড়তে পারবেন না, শুধু নামগুলা মনে রাখার চেষ্টা করবেন, শুধু নামগুলা মনে রাখার চেষ্টা করবেন। পরবর্তী আমাদের একটা পার্ট বাকি আছে, সেটা হচ্ছে সাম্প্রতিক পার্ট। সাম্প্রতিক পার্টটা শেষ হয়ে গেলে আমাদের আজকের ক্লাস শেষ হয়ে যাবে। সাম্প্রতিক পার্টটা শেষ হলে আজকে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। সাম্প্রতিক পার্টের আগে আরেকটু বিষয় বলি, এই ইতিহাসের বিষয়টা তো বললামই। আর হচ্ছে আইসিটি থেকে একটা প্রশ্ন থাকতে পারে, এখান থেকে আইসিটি থেকে ম্যাথমেটিক্যাল টার্মিনোলজিতে আপনার দেওয়ার পসিবিলিটি কম, যেহেতু ম্যাথ করার সময় থাকবে না জিকের মধ্যে। তার সেহেতু আপনারা কি দিতে পারে, বাইনারি টু অক্টাল বা অক্টাল বাইনারি হেক্সাডেসিমাল, এগুলো থেকে যদি একটা দায় দিল, না হলে আপনার যে লজিক গেট আছে, হ্যাঁ, এক্স অর গেট, নর অর গেট, ন্যান গেট, নর গেট, কোনগুলো মৌলিক গেট, কোনগুলো যৌগিক গেট, আপনার ধরতে পারে কোনটা মৌলিক গেট, কোনটা যৌগিক গেট, হ্যাঁ, কোনটা এক্স অর গেট, নন গেট। এই যে গেটের ফাউন্ডেশন বা কিভাবে একটা গেট গঠিত হচ্ছে, এই বিষয়গুলো থাকবে। আর কি থাকতে পারে, আপনার সি প্রোগ্রামিংয়ের যে সাংকেতিক যে চিহ্নগুলো আছে, এখান থেকে একটা প্রশ্ন থাকতে পারে। এর পরবর্তীতে আমাদের সর্বশেষ সময়, এখন আমরা এসে সর্বশেষ সময় হচ্ছে আমরা দেখবো যে কি আসতে পারে, সেটা হচ্ছে সাম্প্রতিক বিষয়টা আলোচনা করে আমরা শেষ করব। সাম্প্রতিক বিষয়ের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ইউএসএ ভাইসেস রাশিয়ার যে মিটিং হলো, পুতিন আর হচ্ছে ট্রাম্পের, পুতিন আর যে মিটিংটা হলো ইউএসএ এবং ইউকে, যে সর্বশেষ মিটিংটা, গতকালও মিটিংটা সম্ভবত শেষ হয়েছে, এই মিটিংটা সম্পর্কে আলোচনার বিষয় প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে, এবং এর সাথে ইউক্রেন রিলেটেড, ইউক্রেনের যে তাদের যুদ্ধের পরবর্তী ফলাফলটা কি আসবে, তাদের ভবিষ্যৎটা কি নির্ধারণ করবে, সেই বিষয়টা এখানে খুব জোর দিচ্ছে। তার পরবর্তীতে 2 নম্বরে হচ্ছে ইসরায়েলের সাথে ফিলিস্তিনের উপর যে নির্যাতন হচ্ছে, প্যালেস্টাইনের উপর যে নির্যাতন হচ্ছে, এই ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ থেকে। তৃতীয়ত হচ্ছে ভারতের একটা বিষয় থাকবে এখানে, ভারত বাংলাদেশের পররাষ্ট্রনীতি সম্পর্ক। আরেকটা পার্ট থাকতে পারে যে আপনার যে শুল্ক নীতি প্রণয়ন করছে কোন দেশের উপর, ইউএসএ কোন দেশের উপর কত % শুল্ক নীতি প্রণয়ন করছে, এবং শুল্ক নীতির পাল্টা প্রেক্ষাপট হিসেবে ভারতের এবং চীনের অবস্থানগুলো কি, এই বিষয়গুলা মোস্ট ইম্পর্ট্যান্ট। তার পরবর্তী যদি বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি বলেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে সাম্প্রতিক থেকে কিভাবে প্রশ্ন ইনক্লুড করতে পারে, সেটা হচ্ছে আমি আগেই বলছি, নির্বাচন, দ্বিস্তর বিশিষ্ট সরকার ব্যবস্থা, আরেকটা ভাবে বলতে পারি যে যুক্তরাষ্ট্র সরকার ব্যবস্থা পদ্ধতি,
এই নির্বাচনের মধ্যে পিআরটা খুবই ইম্পর্ট্যান্ট, পিআর নিয়ে খুবই আলোচনা চলতেছে, পিআর পদ্ধতি এটা খুবই ইম্পর্ট্যান্ট, পিআরটা খুবই ইম্পর্ট্যান্ট। দ্বিস্তর বিশিষ্ট সরকার ব্যবস্থা এটা নিয়ে বিভিন্ন দলীয় প্রতিনিধিদের মাধ্যমে যে আলোচনাগুলো চলতেছে, এই যে বিষয়টা এই যে তিনটা দিয়ে বলছি বাংলাদেশের, এটা থেকে আপনি যদি সাম্প্রতিকে 5টা প্রশ্ন আছে, 5টার মধ্যে এই এই 3টা পার্ট থেকে আপনি 2টা প্রশ্ন পাবেন, এই 3টা পার্ট থেকে আপনি কয়টা পাবেন, 2টা প্রশ্ন পাবেন, আর এই 3টা পার্ট থেকে আপনি 2টা পাবেন। সাম্প্রতিকের মধ্যে এই 6টা পার্ট আপনি যদি শেষ সময়ে একটু চেক বুলাইতে পারেন, এবং আপনি সাম্প্রতিকের সময় জন্য শেষ সময় আপনি কারেন্ট অ্যাফেয়ার্সটা যদি দেখেন বা পেপারগুলোর হেডলাইনগুলো যদি দেখতে পারেন, তাহলে আপনার সাম্প্রতিকটা কভার হবে। তো আমাদের আজকের ক্লাসটা আর বেশি দূর আমরা এগোবো না, আপনাদেরও আমাদের সাজেশনমূলক ক্লাসটা আমরা খুবই শেষ করব। তো আপনারা সবাই কি বুঝতে পারছেন কিনা, বা কারোর কোনো প্রশ্ন আসে কিনা এই সাজেশন বিষয়ে, একটু ঝটপট কমেন্ট করে জানান। সাজেশনের উপর কারোর কোনো প্রশ্ন আসে কিনা একটু ঝটপট কমেন্ট করে জানান। ক্লিয়ার কিনা একটু ঝটপট কমেন্ট করে জানান। সব ক্লিয়ার কিনা একটু ঝটপট কমেন্ট করে জানান। সাজেশনের যে বিষয়গুলো দিয়েছি সব ক্লিয়ার কিনা, কোনোটা বুঝতে অসুবিধা আছে কিনা আজকে সাজেশনে, সেটা একটু কমেন্ট করে জানান। একটু কমেন্ট করে জানান যে সব ক্লিয়ার কিনা। মাইশামুন এইছে যে ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমি বলবো যে এই যে টপিকগুলো, এগুলো যদি হুবহু সবগুলো দেখে যান, আশা করতেছি একদম এই টপিকগুলো থেকে হুবহু প্রশ্নগুলো পাবেন। এবং প্রশ্ন হাতে পেয়ে যখন দেখবেন যে রাহাতুল ভাই যে সাজেশনগুলো দিয়েছিল এটা হুবহু মিলতেছে, তখন তখন মনেকে সান্ত্বনা দিতে পারবেন যে আমি 1 ঘন্টা ক্লাস করছিলাম, ক্লাসটা এখন আমার কতটা ইফেক্টিভ। আশা করি এর ফলাফলটা যদি আমার সাজেশন অনুযায়ী হুবহু পড়ে যান, আশা করি পরীক্ষার হলে আগামী 21 তারিখে আপনি পরীক্ষার হলে এই একদম হুবহু যখন হাতে পাবেন, তখন আশা করি এর ফলাফলটা বুঝতে পারবেন। তো আপনাদের সাথে আজকে এই পর্যন্তই, দেখা হবে বিজয়।